হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নের উত্তরটা প্রথমে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। প্রাচীন ভারতের ইতিহাসে মৌর্য যুগেই প্রথম রাষ্ট্রীয় উদ্যোগে কৃষিকাজের ব্যাপক প্রসার ও কঠোর নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। এই সাম্রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে মৌর্যদের এই সুসংহত ও উন্নত কৃষি ব্যবস্থার বিশদ বিবরণ পাওয়া যায়। তারপরে বলা হচ্ছে, দেখো, মৌর্য কৃষি ব্যবস্থার স্বরূপ। মৌর্য যুগে জমি প্রধানত দুটি ভাগে বিভক্ত ছিল: রাষ্ট্রীয় বা রাজকীয় মালিকানাধীন জমি এবং ব্যক্তিগত মালিকানাধীন জমি। রাজকীয় জমিগুলিকে বলা হতো সীতা, আর এই খাস জমিগুলির তদারকি ও চাষাবাদের দায়িত্বে ছিলেন সীতাধ্যক্ষ নামক এক উচ্চপদস্থ রাজকর্মচারী। কৌটিল্য তৎকালীন অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কৃষি, পশুপালন ও বাণিজ্য এই তিনে মিলেই অর্থনীতি। বলছে এই তিনে মিলেই অর্থনীতি। রাষ্ট্রীয় খাস জমিতে দাস, দিনমজুর এবং কারাবন্দীদের দিয়ে কৃষিকাজ করানো হতো এবং সমকালীন ভারতীয় ইতিহাসে এক অভিনব সংযোজন ছিল। বলছে সমকালীন ভারতীয় ইতিহাসে এক অভিনব সংযোজন ছিল। অন্যদিকে ব্যক্তিগত জমিতে কৃষকরা চাষ করত এবং উৎপাদনের সাধারণত 6/1 কখনো কখনো 4/1 মানে রাজস্ব হিসাবে রাজকোষে জমা দিত। এর পাশাপাশি বলি নামক অতিরিক্ত করও প্রচলিত ছিল। মৌর্য রাষ্ট্র জলসেচের গুরুত্ব অনুধাবন করে রাষ্ট্রীয় খরচে বাঁধ বা জলধারা বা সেতু বন্ধ নির্মাণ করত। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সৌরাষ্ট্রে সুদর্শন হ্রদ নির্মাণের শ্রেষ্ঠ উদাহরণ। যারা এই সরকারি জল ব্যবহার করত তাদের জলকর দিতে হতো। আর উপসংহার কি বলা হচ্ছে, দেখো, পরিশেষে বলা যায় মৌর্য কৃষি ব্যবস্থা ছিল অত্যন্ত সুসংগঠিত, উৎপাদনমুখী এবং কঠোরভাবে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত। এই ব্যবস্থার ফলে যে বিপুল কৃষিজাত উদ্বৃত্ত উৎপাদিত হতো, তাই মৌর্যদের বিশাল সেনাবাহিনী ও আমলাতন্ত্রের খরচ যোগাতে এবং ভারতের দ্বিতীয় নগরায়নের ভিতকে মজবুত করেছিল। এবার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে, দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের পরবর্তী 500 বছর উত্তর ভারতের ইতিহাসে রাজনৈতিক অস্থিরতার যুগ হলেও আর্থসামাজিক ক্ষেত্র, বিশেষত নগরায়নের ইতিহাসে এটি ছিল এক চরম সমৃদ্ধির অধ্যায়। ঐতিহাসিকরা এই সময়কালকে ভারতের দ্বিতীয় নগরায়নের বিকাশের সবচেয়ে পরিণত পর্যায় বলে মনে করতেন। তারপর হচ্ছে, দেখো, মৌর্যোত্তর নগরায়নের স্বরূপ ও বিকাশ। এই পয়েন্টটা এবার বোঝো। রাজনৈতিক বিকেন্দ্রীকরণের সত্ত্বেও কৃষি, কারিগরি শিল্প এবং বিশেষ করে বাণিজ্যের অভূতপূর্ব প্রয়াস এই যুগে নগর জীবনের ভিত্তি সুদৃঢ় করেছিল। কুষাণ যুগে উত্তর ভারতে এই নগরায়ন তার বিশাল শিখরে পৌঁছেছে। প্রত্নতাত্ত্বিক খননকার্য থেকে তক্ষশিলা, মথুরা, কৌশাম্বী, হস্তিনাপুর, রাজঘাট এবং অচ্ছিত্যের মতো নগরগুলিতে পোড়া ইটের বহুল ব্যবহার ও পরিকল্পিত নিকাশি ব্যবস্থা এবং প্রচুর সংখ্যক রিং ওয়েল বা বলয় কূপের অস্তিত্ব পাওয়া গেছে, যা ঘনবসতিপূর্ণ ও উন্নত নাগরিক জীবনের পরিচায়ক। মৌর্য যুগে নগরগুলি মূলত প্রশাসনিক কেন্দ্র ছিল, কিন্তু মৌর্যোত্তর যুগে রোম ও মধ্য এশিয়ার সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের দৌলতে নগরগুলি ব্যস্ত বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। কারিগরি ও বণিকদের সংগঠন বা শ্রেণী, যেগুলোকে গিল্ড বলা হতো, নগর অর্থনীতি নিয়ন্ত্রণে এবং নগরায়নের প্রসারে মুখ্য ভূমিকা নিয়েছিল। বিশিষ্ট ঐতিহাসিক রামশরণ শর্মা এই যুগে নগরায়নের ব্যাপকতা সম্পর্কে মন্তব্য করেছেন, পুরাতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণ নিশ্চিত করে যে
কুষাণ যুগে উত্তর ভারতের নগরায়ন তার মধ্যাক্ষ গগনে বা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। এবার কি বলা হচ্ছে, নগরগুলিতে বিপুল সংখ্যক তাম্র ও স্বর্ণ মুদ্রার প্রচলন এবং বিলাস দ্রব্যের ব্যবহার প্রমাণ করে যে এই যুগের নগরায়ন কেবল উচ্চবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সাধারণ কারিগর ও ব্যবসায়ীরাও এর সুফল ভোগ করত। উপসংহার, পরিশেষে বলা যায় মৌর্যোত্তর যুগে নগরায়ন ছিল মূলত বাণিজ্য নির্ভর ও ধর্মনিরপেক্ষ প্রকৃতির। এই যুগের সমৃদ্ধ বৈচিত্র্যপূর্ণ নগর জীবনই পরবর্তীতে ভারতের শিল্প, স্থাপত্য এবং মিশ্র সংস্কৃতির বিকাশে এক বলিষ্ঠ প্রেক্ষাপট তৈরি করেছিল। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। এই প্রশ্নের উত্তর এবারে তোমরা দেখো। ভূমিকা প্রথমেই, সাতবাহন বংশের 23তম শাসক গৌতমীর পুত্র সাতকর্ণী ছিলেন এই রাজবংশের সর্বশ্রেষ্ঠ নরপতি এবং প্রকৃত উদ্ধারকর্তা। শাসকদের শকদের আক্রমণে যখন সাতবাহন সাম্রাজ্য প্রায় ধ্বংসের মুখে, তখন তিনি সিংহাসন আরোহণ করে বংশের হিত গৌরব পুনরুদ্ধার করেন। তার মা গৌতমী বলশ্রীর রচিত নাসিক প্রশস্তি এবং দেখো যোগলথম্বী থেকে প্রাপ্ত মুদ্রা তার কৃতিত্বের প্রধান উৎস। এবার হচ্ছে রাজ্য জয় ও কৃতিত্বের স্বরূপ। গৌতমীর পুত্রের প্রধান কৃতিত্ব হল দাক্ষিণাত্যের বিদেশি শক্তির শকদের আধিপত্য খর্ব করা। তিনি দেখো খহরাত বংশীয় শক্তিশালী শক রাজা নহপানকে পরাজিত ও নিহত করে উত্তর মহারাষ্ট্র, কোঙ্কণ, সৌরাষ্ট্র, মালব, কাথিয়াবার পুনর্দখল করেন। তারপরে দেখো যোগলথম্বিতে প্রাপ্ত নহপানের মুদ্রার ওপরে গৌতমীর পুত্রের নাম পুনর্মুদ্রণ এই বিজয়ের আকট্য প্রমাণ। নাসিক প্রশস্তি অনুযায়ী ঋষিক, অসমক, মূলক, বিদর্ভ প্রভৃতি অঞ্চল তার প্রত্যক্ষ শাসনাধীনে ছিল। তার সাম্রাজ্যের উত্তরে রাজস্থান থেকে দক্ষিণে কৃষ্ণা নদী এবং পূর্বে বিদর্ভ থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। সামরিক সাফল্যের পাশাপাশি তিনি ছিলেন সমাজ ব্যবস্থার রক্ষক। তিনি নিজেকে এক ব্রাহ্মণ বলে দাবি করতেন এবং সমাজে বর্ণ সংকর প্রথা রোধ করে চতুর্বর্ণ প্রথাকে রক্ষা করেছিলেন। তার অজেয় শক্তি ও বিশাল সাম্রাজ্যের বিস্তৃতি বোঝাতে নাসিক প্রশস্তিতে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তিনি ছিলেন ত্রিসমুদ্র প্রয় পিতবাহন, অর্থাৎ যার অশ্ব বা বাহিনী 3 সমুদ্রের জল পান করত। উপসংহার কি? পরিশেষে বলা যায় গৌতমীর পুত্র সাতকর্ণী কেবল একজন দিগ্বিজয়ী বীর ছিলেন না, তিনি ছিলেন প্রজা দরদী শাসক ও হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক। তার অসামান্য কৃতিত্বের ফলেই সাতবাহন সাম্রাজ্য এক সর্বভারতীয় শক্তির মর্যাদা লাভ করেছিল এবং দাক্ষিণাত্যের শান্তি ও সমৃদ্ধি ফিরে এসেছিল। তারপরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? এই প্রশ্নটা অর্থাৎ আজকে ক্লাসে যে 4টি প্রশ্ন আলোচনা করলাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করছি না, স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর তোমরা যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।